বিএনপি পিআর চায় না, পিআর বিএনপি পিআর নিম্ন কক্ষেও চায় না, উচ্চ কক্ষেও চায় না। যুক্তিটা হলো না, গণভোট আমরা তো চাইছি একই দিনে। আপনি গণতন্ত্র চাইবেন, আপনি ডেমোক্রেসি পালন করবেন, আবার ওভারনাইট সংস্কার চাইবেন, এই দুটো একসাথে হয় না। আমরা যে বিএনপি যে রাজি হয়েছে ফেব্রুয়ারি মাসে, আমি রাজনৈতিক কর্মী হিসেবে বাদ দিলাম, আমি একজন ভোটার হিসেবে আমার কাছে মনে হয় ইটস টু সুন। আমি ফেব্রুয়ারি মাসে আমি গণভোট কিসের উপরে দিব সেটাও তো আমার বুঝতে আমার সময় লাগতে পারে। আমার মনে হয় না ডক্টর ইউনূস হি সো কমফোর্টেবল সিচুয়েশনে আছে যে উনি বছর পর বছর অপেক্ষা করে বাংলাদেশের রিফর্ম দেখবে। উনি ঐক্য কমিশনের বৈঠক শেষ হওয়ার পরে, জাতীয় সনদ সই হওয়ার পরে, তারপরে গতকালকে বর্তমান আইন উপদেষ্টা বলেছেন যে 1 সপ্তাহ সময় দিয়েছেন রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করার, মানে তারা বলটা রাজনৈতিক দলগুলোর কোর্টে দিয়েছেন এবং 1 সপ্তাহের মধ্যে সমাধান না করতে পারলে ওনারা ওনাদের সিদ্ধান্ত জানাবেন বা ওনারা পরবর্তী স্টেপ নেবেন। তা আমি কোনো রাজনৈতিক দল না, আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি ভোটার হিসেবে আমি গত 1.5 বছরে কি দেখলাম এই যে জুলাইয়ের একটা আমার ছোট ভাই বক্তব্য রাখলো, আমাদের ছাত্র জনতার আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, সকল রাজনৈতিক দল মাঠে নামলো, বহু ছেলে মেয়ে প্রাণ দিল, রক্ত দিল, বাবা মারা মাঠে নামলো, আমাদের মিডিয়ার ভাই বোনরা আহত হলো, অনেকে নিহত হলো, হাসিনা পালালো, ফ্যাসিবাদ পতন হলো, ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি ইন্টারিম সরকার আসলো। মানে আমি একজন ভোটার হিসেবে এটা দেখতেছি। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এনসিপি, জামাত, সাকি ভাইদের দল সহ যত দল আছে বাংলাদেশে সবাই ডক্টর ইউনূসের উপরে আস্থা, জিএসএ আচ্ছা গণসংহতি আন্দোলন, হ্যাঁ জিএসএ গণসংহতি আন্দোলন সহ সকল রাজনৈতিক দল ডক্টর ইউনূসের উপরে আস্থা রাখলেন, ওনার উপদেষ্টা মণ্ডলীর উপর আস্থা রাখলেন যে তারা বাংলাদেশের যে ক্রাইসিস মোমেন্টে ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বটা উনি পালন করবেন, করে একটি গণতান্ত্রিক রাস্তায় পথে বাংলাদেশ হাঁটবে। আচ্ছা 10 মাস না 11 মাস চললো না ঐক্য কমিশনের বৈঠক? 9 মাস। আচ্ছা 9 মাসে ঐক্য কমিশনের বৈঠক হলো। বৈঠক করে আলী রিয়াদ সাহেব যার নেতৃত্বে হয়েছিল উনি আবার বাংলাদেশ ত্যাগ করে চলে গেছে। এখন গতকালকে আসিফ নজরুল সাহেব বলতেছে ভাই ঐক্য তো হয় নাই, আপনারা আবার 1 সপ্তাহ টাইম দিলাম ঠিক করেন নাকি কথা। আমি ধরেন ভোটার, আমি হলো গ্রামে থাকি, আমি কিছু বুঝি না, তো 9 মাসে কি হইলো? এই যে জিএসএ, বিএনপি, এনসিপি, জামাত সহ সকল রাজনৈতিক দলকে চা বিস্কুট যে খাইলো সকাল থেকে বিকাল পর্যন্ত আলী রিয়াদ সাহেবদের সাথে, এটার আলটিমেট গোলটা কি, আলটিমেট রেজাল্টটা কি? আমরা যেটা আমার ছোট ভাই বললেন, এই বৃষ্টির মধ্যে ছাতা ধরে সবাই গেল, জাতীয় সনদে একটা স্বাক্ষর করলো, করে আমরা দেখালাম আমরা এক আছি, এক থেকে আমরা ইয়ে করলাম। তাহলে আমার অ্যাজ এ লেম্যান, অ্যাজ এ ভোটার, আমার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ঐক্য কমিশনের প্রয়োজনটা কি ছিল? ভাই প্রথমেই ডক্টর ইউনূস এসে বলতে পারতো যে এই 84টা আইটেম আছে, আপনাদের ঘরে ঘরে পাঠিয়ে দিলাম, আপনারা টিকমার্ক দেন, আমরা কোথায় আপনারা একমত কোথায় দ্বিমত, 1 সপ্তাহের মধ্যে আমার কোর্স কমপ্লিট। কারণ তাহলে তো ঐক্যমত তো হইতেছে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। ভাই আপনি গণতন্ত্র চাইবেন, আপনি ডেমোক্রেসি পালন করবেন, আবার ওভারনাইট সংস্কার চাইবেন, এই দুটো একসাথে হয় না। সংস্কার অ্যান্ড রিফর্ম অর চেঞ্জ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি আজকে 2টা চেঞ্জ আনবেন, আপনার অপেক্ষা করতে হবে আবার আপনি, কারণ সব গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক সিস্টেমে আমরা এই 5 জন আমরা একমত হব না, 5 জনের 5টা মত থাকবে এবং সময় বেশি লাগবে। তাই বলে কি আমরা পিছিয়ে যাব? আমরা কি মন খারাপ করব? আমরা কি ভাববো যে আমাদের কোনো সংস্কার হচ্ছে না? তা না। এই যে আমার ভাই বললো যে কি নোট অফ ডিসেন্ট নিয়ে, মনে হচ্ছে আমি টক শোতে বসছি। আচ্ছা নোট অফ ডিসেন্ট নিয়ে আপনার কি জানি একটা তুমি টার্ম ইউজ করলা, দর কষাকষি না, কি চিল্লাচিল্লি করতেছি, হ্যাঁ আমরা বিএনপি শাউটিং ম্যাচ, হ্যাঁ শাউটিং ম্যাচ, হ্যাঁ শাউটিং ম্যাচ যে আমরা করছি, আমরা এই যে শাউটিং ম্যাচ করছি না, আমরা এটা ফ্ল্যাগ করেছি।
আমরা যখন এই আলী রিয়াদ সাহেব ওনার রিপোর্ট পেশ করেছে, পরের দিনই বিএনপি অফিসিয়াল প্রেস কনফারেন্স করে আমাদের কি কি প্রবলেম আছে এটা নিয়ে সেগুলো আমরা জাতির উদ্দেশ্যে পেশ করেছি। ঠিক আছে, আমরা শাউটিং ম্যাচ করি নাই। শাউটিং ম্যাচ ওইটাকে বলে যখন 5 দফা দেয়া, এখন আমরা পিআর চাই, সারা দেশে আন্দোলন। আচ্ছা, পিআর এখন একটু কমছে, শুনতেছি না পিআর এর কথা বেশি, এখন গণভোট চাই, সারা দেশে আন্দোলন। এখন গতকালকে 8টা দল দেখলাম একসাথে দাঁড়িয়ে ওনারা গণভোট চাচ্ছেন। আমার কথা হচ্ছে, গতকালকে আপনারা দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা 237টা সিটে আমরা মোটামুটি আমরা প্রার্থী চূড়ান্ত করেছি। আমরা সারা দেশ ভোটাররা নির্বাচনের দিকে আগাচ্ছে, জনগণ এগিয়ে আছে, রাজনৈতিক দলগুলো পিছিয়ে আছে। বিকজ মানুষ এখন ভোট দিতে চায়। আপনারা যখন জুলাই সনদ সই করছেন, আমি একজন মাঠের কর্মী হিসেবে আমি আমার গ্রামে বসে, আমার গ্রামে ছিলাম সেই দিন, কারণ আমার গ্রামের লোকটা ভোট দিতে পারেনি গত 17 বছর। ওই জুলাই সনদে কি লেখা আছে ওরা ভাই গণভোটে কি কি লেখা আছে ওরা জানে না। ওদেরকে জানাইতে হলে ওদেরকে মিনিমাম 6 মাস ওদেরকে শিখাইতে হবে। ওরা কিসের উপর ভোটটা দিবে? গণভোট ইয়েস নো তারা কিসের উপরে বলবে? তাদেরকে বুঝতে তো হবে। আপনারা নভেম্বর মাসে গণভোট চাচ্ছেন, তো ওয়ের ইজ দ্য টাইম যে তারা গণভোট বুঝবে? তা আচ্ছা, ইভেন আমরা যে বিএনপি যে রাজি হয়েছে ফেব্রুয়ারি মাসে, আমি রাজনৈতিক কর্মী হিসেবে বাদ দিলাম, আমি একজন ভোটার হিসেবে আমার কাছে মনে হয় ইটস টু সুন। আমি ফেব্রুয়ারি মাসে আমি গণভোট কিসের উপরে দিব সেটাও তো আমার বুঝতে আমার সময় লাগতে পারে। ঠিক আছে না? তো সুতরাং আমার কাছে মনে হয় যে আপনারা অনেক সংস্কারের কথা বলছেন, সংস্কারের কথা বিএনপিকে বলে লাভ নাই। কারণ এই যে আপনারা যে ঐক্য কমিশনে গিয়ে প্রত্যেকটা দল গিয়ে দিনের পর দিন কথা বলেছে, সেই এই মাল্টি পার্টি ডেমোক্রেসি পরিবেশটা তৈরি করে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সো বিএনপি ডে 1 থেকে, বিএনপির জন্মের পর থেকে বিএনপি রিফর্ম করে আসতেছে, চেঞ্জ করে আসতেছে, বিএনপি রিফর্মে বিশ্বাস করে। বাট আপনার একটা গণতান্ত্রিক পরিবেশে আপনি সবাই একমত হবেন, সেইটা আমার মনে হয় চাওয়াটা অনেক সময় ইমপ্র্যাকটিক্যাল, আমরা চেয়ে ফেলি। আমার কাছে মনে হয় যে বাস্তবতার নিরিখে আমাদের চিন্তা করতে হবে। যেটা একটু আগে আমার একজন ভাই বক্তব্য রাখলেন যে দেশের অবস্থা ভালো না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো না। অগাস্ট মাসে নারী ধর্ষণ হয়েছে, আপনাদের মিডিয়ার ভাইদের কাছে আরো ভালো রিপোর্ট আছে যে 60-এর উপরে শুধু অগাস্ট মাসে নারী ধর্ষিত হয়েছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো না, আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, আমাদের কেউ ইনভেস্টমেন্ট জিরো। সেই অবস্থা সবকিছু বিবেচনা করে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশের দিকে আগাই। আমি এই কথা পরিষ্কারভাবে বলতে চাই যে বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট কেন দিয়েছে? বিএনপি পরিষ্কারভাবে বলেছে যে আপনার ম্যানিফেস্টো আছে, আপনার মতামত আছে, এটা আমার ম্যানিফেস্টো, আমার মতামত। আমি আমার মতামত নিয়ে আমি জনগণের কাছে যাব। আমার সাথে আপনার একমত হতে হবে না। আপনি আপনার আদর্শ নিয়ে, আপনার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যান। আপনাকে যদি জনগণ রায় দেয়, আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টে এসে আপনি পার্লামেন্টের মাধ্যমে আপনি পরিবর্তনগুলো আনেন, রিফর্মগুলো আনেন। যেই ঐক্য যেগুলোতে হয়েছে সেগুলোতে হয়েছে। বাকি রিফর্ম যদি আপনারা বসে থাকেন রিফর্ম করার জন্য, সেটা তো আপনার বছরের উপর বছর বসে থাকতে হবে। আমার মনে হয় না ডক্টর ইউনূস হি সো কমফোর্টেবল সিচুয়েশনে আছে যে উনি বছরের পর বছর অপেক্ষা করে বাংলাদেশের রিফর্ম দেখবে। উনি চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়া যায় দেশে, এবং উনি ওনার এই বর্তমান অবস্থান থেকে উনি পরিত্রাণ পায়। তো সুতরাং সেই জায়গাতে বাস্তবতা হচ্ছে যে আমরা বিএনপি কিন্তু অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি, অবশ্যই আমরা দিতেই পারি। নোট অফ ডিসেন্ট দিয়ে তো আমরা জুলাই সনদ সই করেছি, এনসিপি তো আসেই নাই। ওদের নিশ্চয়তা লাগবে যে এটা বাস্তবায়ন হবে। ভাই, এই নিশ্চয়তা যেখানে আপনারা পদে পদে বলতেছেন রাজনৈতিক দলগুলা জিএসএ বিএনপি কে বিশ্বাস করে না, বিএনপি এনসিপি রে বিশ্বাস করে না, এনসিপি জামাতরে বিশ্বাস করে না, আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। আগে আওয়ামী লীগরাও করতাম না। আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। আবার ঐক্য কমিশনকেও আমরা বিশ্বাস করি না, কারণ ঐক্য কমিশন আমরা যা বলে আসছি ঐক্য কমিশন দিচ্ছে আরেকটা রিপোর্ট, হ্যাঁ মিলে নাই। তো ঐক্য কমিশনেরও আমরা বিশ্বাস করি না, আমরা কাউরে বিশ্বাস করি না। আবার আপনারা বলতেছেন যে ওভারনাইট আমাদের সব ঐক্য হইতে হবে। তো সুতরাং যেখানে ট্রাস্ট ডেফিসিট আছে, যেখানে আমাদের বিশ্বাসের ঘাটতি আছে, সেখানে আগে আমাদের ওই বিশ্বাসের ঘাটতিতে কাজ করতে হবে, যাতে বিশ্বাসটা আমাদের কিভাবে ফিরানো যায়।
রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং গণতান্ত্রিক পথে হাঁটতে হবে। আপনারা মাঠে আসেন, ভোটারের কাছে যান, জনগণের কাছে যান, জনগণকে পিআর বোঝান। আমি আমার ভাইকে বলবো যে জনগণের কাছে যাক, পিআরটা বুঝাক, গণভোটটা বুঝাক, ইয়েস কোথায় বলবে, নো কোথায় বলবে, ওটা বুঝায় আপনারা নির্বাচনে আসেন, নির্বাচনে ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে এসে সেই পার্লামেন্টে আপনারা একটা স্বচ্ছ জবাবদিহিমূলক পার্লামেন্টের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ জনগণকে উপহার দেন। আমার কাছে মনে হয় যে দেখেন, উচ্চকক্ষে আমরা পিআর চাই না এই কারণে, পিআরে কারা আসবে, পিআরে আসবে কারা? পিআর যদি ওই সংরক্ষিত মহিলা আসন সিস্টেমে আপনি করেন, যে 50টা মহিলা আসন আমাদের সংরক্ষিত, সবাই নির্বাচনের পরে দেখবেন যে আমাদের নারী যারা রাজনীতিতে আছে তারা বা রাজনীতিতে নাই, সবার তদবির শুরু হয়ে গেছে। আমি আমার ব্যক্তিগত রাজনৈতিক কর্মী হিসেবে আমার এখানে মতামত হচ্ছে যে আপনার ওই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। পিআর উচ্চকক্ষের কি সিস্টেমে হবে সেটা ইম্পর্টেন্ট আমার কাছে মোর, বিকজ আমাদের সিভিল সোসাইটি, আমাদের পলিটিশিয়ানস তো অবশ্যই, আমাদের সিভিল সোসাইটির মধ্যে কেউই, সবাই পোলারাইজড, কেউ কোনো না কোনো পন্থী, কেউ জামাত পন্থী, কেউ আওয়ামী লীগ পন্থী, কেউ বিএনপি পন্থী, কেউ এনসিপি পন্থী, কেউ জিএসএ পন্থী। কিন্তু আপনি এমন কোন সিভিল সোসাইটির সদস্য পাইছেন আজ পর্যন্ত বাংলাদেশে যে কোনো পন্থী না, যে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে? নাগরিক কোয়ালিশন কোন পন্থী, আগে এটা আগে বাইর করেন আপনার। এখন সেইটা হচ্ছে, আমি মনে করি যে পিআরে যখন আপনি পিআরে এনেও কোনো লাভ হবে না। আপনি পিআরে আনলেন তো কি হবে? আপনার তো যে যারা সদস্য থাকবে তারা কিন্তু তাদের লাইনে কথা বলবে। তারা আপনি ওখান থেকে বের হয়ে, তাদের পন্থী থেকে বের হয়ে তারা পার্লামেন্টের স্বার্থে, আইন পলিসি আপনার ইমপ্লিমেন্টেশনের স্বার্থে, জনগণের স্বার্থে তারা কি একটা নিরপেক্ষ জায়গা থেকে ভূমিকা রাখতে পারবে যে কোনো ল পাস করার সময়? আমি এই জন্য নারী সংরক্ষিত নারী আসনের উদাহরণটা টানলাম এই কারণে, কারণ এটা আমরা দেখে আসছি। আই ডোন্ট লাইক দ্যাট সিস্টেম। আপনার ওই একটা ট্রান্সপারেন্সি, একটা অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে। আপনি উচ্চকক্ষে কিভাবে দলগুলো তাদের সদস্যদেরকে আনছে, মনোনয়ন দিচ্ছে, তো সেই জায়গাটা থেকে সেই কারণে আমরা পিআর সিস্টেমের বর্তমানে আপাতত বিরুদ্ধে। ভবিষ্যতে যে কখনো পিআর সিস্টেম বাংলাদেশে হইতে পারবে না তা তো না, হইতে পারে আলোচনার মাধ্যমে। আপনি একটা পাইলট প্রজেক্ট করেন, কোথাও করেন, কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে পিআর সিস্টেমে, দেখেন হয় নাকি ইমপ্লিমেন্টেশন করতে পারে। সেটা অবশ্যই আপনি গবেষণা করেন, বিভিন্ন দেশে পিআর সিস্টেম করে আপনি আনেন। তো সুতরাং বর্তমানে আমরা এই কারণে পিআর সিস্টেমের বিরুদ্ধে। ধন্যবাদ।